ব্যাপার অভিজিৎ, খুব অস্থির দেখাচ্ছে, কি হয়েছে? আরে ভাই, ওই একটা ভিডিও কল আসবে, তার জন্যই ওয়েট করছি। ভিডিও কল? এর আগে তোমাকে কখনো ভিডিও কলে কথা বলতে দেখিনি। কোনো বিশেষ ব্যাপার কি? আরে ভাই, তুমিও না প্রত্যেকবারই। আরে তেমন কিছু নয়। আরে আমাদের কেতনবাবু ছিলেন না, ওই ক্রাইম ব্রাঞ্চের। হ্যাঁ হ্যাঁ, কেতনবাবু, মনে পড়েছে। আরে উনি বললেন যে 12:30টার সময় আমার সঙ্গে ভিডিও চ্যাট করতে চান, আমায় সারপ্রাইজ দেবেন, সেই জন্যই ওয়েট করছি। ও, স্যার কেমন আছেন? কেতন স্যার, আরে আপনাকে তো একদম ফিট মনে হচ্ছে। আরে কেন পেছনে লাগছো বাবা? জানো, রিটায়ারমেন্টের পরে বডিটা একটু বেড়ে গেছে। একটু এক্সারসাইজ করতে হবে। আরে না না স্যার, সত্যি বলছি, আপনাকে খুব স্মার্ট লাগছে। হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি তোমার বিয়ের কার্ড কবে পাঠাচ্ছ? আহ, আরে স্যার আপনিও না। দেখুন স্যার, আপনি সিনিয়র, আপনি আগে করবেন, তারপরে আমি করব। আমি লাইন ভেঙে আগে কি করে যাব স্যার? হ্যাঁ, আরে ভাই, নতুন বাড়ি কিনেছি, ব্যাস ওরে বাড়ির মাল কিনে চলে আসবে, না হলে এই বয়সে আর কে মেয়ে দেবে বলো? আরে স্যার, আশা নিয়েই আমরা সবাই বেঁচে আছি। কোথায় বাড়ি কিনেছেন আপনি? ফার্ম হাউস নিয়েছি ওয়াসিতে। হ্যাঁ, চলে এসো রোববার, একসাথে লাঞ্চ করব। অবশ্যই স্যার, অবশ্যই যাব। এখন তোমাকে আমি এই ঘরটা দেখাচ্ছি, দেখো ঘরটা কেমন দেখতে। এই যে দেখো, এবার আমি তোমাকে দেখাবো আমার স্টাডি রুম। অভিজিৎ, এবার দেখো, দেখাচ্ছি তোমাকে দারুণ জিনিস, ফার্স্ট ক্লাস। দেখলে অভিজিৎ, এটা হলো আমার স্টাডি রুম। স্যার খুব ভালো হয়েছে, খুব ভালো। স্যার রুমটা একটু খালি খালি লাগছে, যখন ফার্নিচার এসে যাবে রুমটা কিন্তু দারুণ লাগবে স্যার। স্যার কি হলো? ও নো স্যার, কি আরে হয়েছে? ভাই, স্যারকে কেউ ছুরি মেরে দিয়েছে। ছুরি মেরে দিয়েছে? কোথায়? কে মেরেছে ছুরি? বুঝতে পারছি না। কিন্তু তুমি তো ভিডিও চ্যাট করছিলে ওর সাথে, না? হ্যাক করছিলাম, কিন্তু হঠাৎ করে এই ছুরি কোথা থেকে এলো আর কিভাবে ওনার লাগলো কিছুই বুঝতে পারলাম না। কি? তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল। স্যার স্যার কেতন স্যার তো 100 জনেরও বেশি আসামিকে জেলে পৌঁছেছেন। হতে পারে ওদের মধ্যেই কোনো একজন আসামি এই সব করেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে, কখন? কেতন স্যার আমার সঙ্গে কথা বলছিলেন, এইখানে বসেছিলেন, ওনার পিছনে কেউ ছিল না। তাহলে হঠাৎই ছুরিটা কে মারলো আর কিভাবে মারলো? তুমি একদম শিওর যে ঘরের মধ্যে আগে থেকে কেউ ঢুকে বসেছিল না? আরে না ভাই, কেতন স্যার ভিডিও চ্যাটে উনি পুরো রুমটা দেখাচ্ছিলেন, আমরা কথা বলছিলাম, আর রুমটা দেখো, এখানে কোনো জায়গাই নেই, সব কিছু তো খোলা, কেউ কোথায় কিভাবে লুকোতে পারে? তুমি বলেছো যে তোমার সামনেই কেতনবাবু দরজা খুলে ভেতরে এসেছেন। হ্যাঁ, উনি এই দরজাটা খুললেন, ভিতরে ঢুকলেন, আর উনি দরজাটা বন্ধও করেছিলেন। তাহলে তো পরিষ্কার ব্যাপার, খুনি এই ঘরের মধ্যে আগে থেকেই ছিল, পরে আসেনি। আর সেটাই তো ভাই আমি দেখতে পেলাম না কেন। আরে আমার কথা ছাড়ো, ইনি কেন দেখতে পেলেন না? স্যার, এই রুমটাতে আসার আর কোনো রাস্তা নেই, এই দরজাটা ছাড়া। জানলা টানলা কিছুই নেই।
পুরবি, এই রুমটা আবার ভালো করে চেক করো। কোনো না কোনো গুপ্তগত হতেই হবে এই রুমের। স্যার স্যার আমি 3বার চেক করেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা, সবকিছুই। সত্যি এই রুমে আসার আর কোনো রাস্তা নেই। কোনো না কোনো গুপ্ত রাস্তা তো হবেই এই রুমের। কিছু গন্ডগোল আছে এখানে, না হলে এটা সম্ভব নয় যে অভিজিৎ ওই খুনিকে দেখতে পায়নি। এই কেতনবাবু এখানে একাই থাকতেন না? হ্যাঁ, একাই থাকতেন। এখানে কেয়ারটেকার থাকতো। তাহলে এটা জানতে হবে যে কে কে ওনার সঙ্গে দেখা করতে আসতো, আর কে কে জানতো কেতনবাবুর এই নতুন বাড়ির ব্যাপারে। ইয়া, পঙ্কজ স্যার। এই কেয়ারটেকারকে ডেকেছো তুমি? হ্যাঁ স্যার, কথা হয়েছে, আসছে। ফ্রেডি, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটা যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, প্রতিটা কোণের ফিঙ্গারপ্রিন্টস তুলে আনবো স্যার। স্যার, আমি তো দুদিনের ছুটিতে গেছিলাম। আমি কি করে জানবো যে এরকম এত বড় একটা ঘটনা ঘটে যাবে? তুমি ছাড়া এখানে আর কে কে আসতো? কেতন স্যার আর কার্পেন্টার, কতজন কার্পেন্টার ছিল? 3টে। আর কতদিন ধরে কাজ করছিল? প্রায় 1 মাস ধরে। 1 মাস ধরে? তার মানে ঘরের কোনা কোনা ওরা জানতো। এই কার্পেন্টার কেতনবাবু কোথা থেকে এনেছিলেন? ওনার পরিচিত ছিল নাকি কেউ পাঠিয়েছিল? না স্যার, ওরা কেতন স্যারের জানাশোনা লোক ছিল, কারণ ওরা কেতন স্যারের আগের বাড়িতেও কার্পেন্টারের কাজ করেছে। তুমি শিওর যে আর কেউ আসেনি? না স্যার। হ্যাঁ, মনে পড়েছে স্যার, 2জন অচেনা লোক এসেছিল। একজন কোনো এক ইন্টারনেট কোম্পানি থেকে এসেছিল, আর দ্বিতীয়জন ওয়াটার পাইপলাইন চেক করতে এসেছিল। ওরা পুরো বাড়ি ঘুরে দেখেছিল। স্যার এর জন্য আমাকে বকেছিলেন, কেন বকেছিলেন? কেননা আমি ওদের ভেতরে আসতে দিয়েছিলাম। স্যারের ওই 2জনের প্রথম থেকে আসার কোনো খবর ছিল না। আর স্যার ইন্টারনেট কানেকশনের জন্য কাউকে কিছুই বলেনি। আর এটা কবেকার ঘটনা? এটাই 2-3 সপ্তাহ আগের কথা। ও, মনে হচ্ছে এই দুজনেই কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, 5 বছর আগে তোমরা যখন এই কেসটা সলভ করেছিলে, তখন কেতনবাবু ছাড়া এই টিমে আর কে কে ছিল? আমি, পুরবী, কেতন স্যার আর মহেন। ওই মহিলার প্রাণের ঝুঁকি আছে, আর ওইখানে আশেপাশেই আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 15 মিনিট লাগবে ওই ওয়ার্ড হাউস। আমরা এসেই গেছি। স্যার, এখানে তো কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না, আর ওই অপরাধীও নেই। ওটা কোনো মিথ্যে কল ছিল না তো? কোনো কারণ তো হবেই যে কেউ আমাদের ফোন করে এখানে ডাকলো, আর সেই কারণে এই আশেপাশেই আছে।
স্যারকে কেউ ছুরি মেরেছে। স্যার স্যার ও নো ও নো, হি ইজ ডেড। তুমি দরজাটা দেখো, দরজা দেখো তাড়াতাড়ি। আরে দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে খুনি ঘরের ভেতরেই কোথাও আছে। ওদিকে দেখো, তুমি ভেতরটা দেখো, হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দেখছি। তাহলে এখানে কেউ ছিল না, হ্যাঁ? স্যার সত্যি বলছি, এখানে মেহেন স্যার আর আমাদের ছাড়া আর কেউ ছিল না। বুঝতেই পারছি না যে খুনটা করলো কি। আচ্ছা, আপনারা এখানে এসেছিলেন কেন? স্যার একজন মহিলা ফোন করেছিলেন যে ওনার প্রাণ বিপদে আছে, ওনাকে বাঁচাতেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো কোনো মহিলা ছিলই না, আর ফোনটাও একটা প্রাইভেট নম্বর থেকে করা হয়েছিল। আচ্ছা, এগুলো একটা ষড়যন্ত্র, প্ল্যান করে করা ষড়যন্ত্র। স্যার, এই যে এখানকার ওয়াচম্যান স্যার। তুমি গোডাউন কটায় বন্ধ করেছিলে? স্যার রাত 10টার সময়। সেই সময় এখানে কেউ ছিল? না স্যার, ভালো করে চেক করেছিলাম, কেউ ছিল না। আপনারা এই রুমের দরজাটা খোলা রাখেননি তো ভেতরে আসার পরে? না, ভেতরে ঢুকতেই আমরা সবার আগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। স্যার খুন হওয়ার পরেও আমরা দরজা চেক করেছিলাম, ভেতর থেকে বন্ধই ছিল। খুনি আগে থেকেই ভিতরে ছিল, কেতন স্যারের বাড়ির মতো। একটাই দরজা যেটা বন্ধ ছিল, আর কোনো জানালা নেই। তাহলে খুনি গেল কোথায়? স্যার আবারও একজন এমন অফিসারের খুন হয়েছে যাকে আমরা চিনি। আমার মনে হচ্ছে খুনিকে আমি চিনি। অভিজিৎ, তুমি কি করে খুনিকে চিনবে? তুমি তো দেখোইনি খুনিকে বার। বুঝে গেছি স্যার, আপনি কার দিকে ইঙ্গিত করছেন। তুমি জানো এসব কি? হ্যাঁ, এটা এশিয়ার নামকরা ক্লাসিক আর্টওয়ার্ক, কিন্তু এসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? যেটাকে তুমি এশিয়ার বিখ্যাত আর্ট ওয়ার্ক ভাবছো, সেটা আর্ট ওয়ার্ক ঠিকই, কিন্তু অরিজিনাল নয়। এটা ডুপ্লিকেট, নকল। এগুলো নকল, কিন্তু দেখতে তো একদম। দেখতে একদম আসল, অথচ এটা নকল। কিন্তু এই আর্টওয়ার্কের এই দুটো মার্ডারের সঙ্গে কি সম্পর্ক? এটা 5 বছর আগের কথা দয়া। তোমার এটা মনে আছে, তুমি আর এসিপি স্যার ডেপুটেশনের জন্য দিল্লি গিয়েছিলে? সেই সময় কিছুদিনের জন্য আমি আর পুরবী একটা কেসে ক্রাইম ব্রাঞ্চের হয়ে কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে। এটা সেই কেস না যাতে কেউ নকল আর্টওয়ার্ক বানিয়ে সেটাকে বেশি দামে বেচার চেষ্টা করছিল? কারেক্ট। এই আর্টওয়ার্ক সেই বানিয়েছে, মিখেল। ওর নাম মিখেল। এমনটা নয় যে ওর প্রতিভা বাকি শিল্পীদের থেকে অনেক কম ছিল, তবে সত্যি কথা বলতে ও ওদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। আর সেই জন্যই হয়তো ও একদিন ভেবেছিল যে অরিজিনাল পেন্টিং তো সবাই বানাতে পারে, কিন্তু অরিজিনালের মতো সেম কপি বানানো সবার পক্ষে সম্ভব নয়। আর এই কাজে এত টাকা ছিল যে ওর আসল পেন্টিং বানানোর কোনোদিনও প্রয়োজনই হয়নি। ও কোটি কোটি টাকা ইনকাম করেছিল মহান আর্টিস্টের অরিজিনাল পেন্টিংয়ের নকল পেন্টিং বানিয়ে। আর ওর কাজ এতটাই ভালো ছিল যে কেউ বলতে পারতো না যে পেন্টিংটা আসল না নকল। অনেকবার তো 30-40 বছরের আগের ক্যানভাসের পেন্টিং করেছে ও, অথচ সেটা কারো পক্ষে ধরাই সম্ভব ছিল না। কিন্তু একদিন পরিস্থিতি এমন হলো, অনেক আর্ট প্রেমী যখন কোটি কোটি টাকা লস করলো, তখন ক্রাইম ব্রাঞ্চ মিখেলকে ধরার দায়িত্ব আমাদের 4 জন অফিসারকে দেয়। কেতন স্যার, মহেন, পুরবী আর আমি। মিখেলকে ধরা এত সহজ ছিল না, কিন্তু কথায় আছে না, পিঁপড়েকে ধরতে হলে মিষ্টির ব্যবহার করতে হয়। আর এই পিঁপড়ের মিষ্টি ছিল
ওর পুরনো ক্যানভাস আর সেই কেমিক্যাল যেগুলো ও ব্যবহার করত 200 থেকে 250 বছরের পুরনো পেন্টিং তৈরি করতে। আমরা সমস্ত আর্ট গ্যালারি আর দোকানে নজর রাখতে শুরু করে দিই যেখানে এইসব জিনিস পাওয়া যেত। যারা এই সমস্ত জিনিস কিনতে আসতো তাদের পুরো ঠিকুজি কুষ্টি বার করতাম আমরা। এই যতগুলো ছবি পাঠাচ্ছি প্রত্যেকের ডিটেলস আমার লাগবে। আর তারপরে 1 সপ্তাহ পরে আমরা এমন একটা মেয়েকে দেখলাম যে জিনিসপত্র তো কিন্তু তার কোনো আর্ট ব্যাকগ্রাউন্ড ছিলই না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার। এই মেয়েটা ব্যাংকে কাজ করে, এর এই জিনিসগুলো কেন প্রয়োজন পড়ে, তাও আবার প্রত্যেক দ্বিতীয় দিন? হ্যাঁ স্যার, এই মেয়েটার প্রবলেম তো আছে মনে হচ্ছে। এই মেয়েটার একটু গন্ডগোল আছে, ওর পিছু নাও, দেখো কোথায় যাচ্ছে। স্যার আমি ওকে 3 দিন ধরে ফলো করেছি, কিন্তু কিছু জানতে পারিনি। কারণ ও এই সমস্ত জিনিস নিয়ে ওর বাড়ি চলে যেত, কিন্তু 4র্থ দিন ও অন্য কোথাও গেল। নিখিল, 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 নিখিলও না, এখনো লাঞ্চটাও করেনি। এত কি কাজে ব্যস্ত থাকো যে খাওয়ার টাইম থাকে না? তোমায় দেখলেই তো আমার পেট ভরে যায়। জানো, বেবিকে মাখন লাগানোর না, এটা অনেক পুরনো আইডিয়া। মাখন নয়, সত্যি বলছি, তোমার মতো ভালোবাসতে পারে এমন জীবনসাথী কোথায় পাবো আমি, যে আমার জন্য নিজেকেও বিপদে ফেলতে পারে। আমি তো তোমার জন্য নিজের জীবনটাও দিতে। খবরদার, এরকম কথা যদি আরেকবার তুমি বলেছ, যদি তোমার কিছু হয়ে যায় না, আমি এই দুনিয়াটাকে আগুন লাগিয়ে দেবো। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। যদি আমি কিছু চাই, তুমি আমায় দেবে? আমি জানি তুমি আমার থেকে কি চাইবে, যে আমি কেন সবকিছু ছেড়ে দিচ্ছি না। জানোই যখন, তাহলে তুমি কেন ছেড়ে দাও না? শীতল, মানুষের জীবনে দুটো নেশা হয়, আমার ভালোবাসার নেশা
তুমি পূরণ করো। আর আমার দ্বিতীয় নেশা শিল্পীর, যেটা আমার কাজটাকে পূর্ণ করে। এই দুটোর মধ্যে একটাও যদি আমার থেকে দূরে যায় না, তাহলে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর আমি চাই যে ইতিহাস আমায় সব থেকে ভালো স্বামী আর সব থেকে ভালো আর্ট চোর হিসেবে মনে ব্যাস রাখে। মিখেল, অনেক ইতিহাস লিখেছ, বাকি জীবনটা জেলেই কাটিও। মিখেল, প্লিজ আমার কথা শোনো, জেদ করো না। নিজেকে আইনের হাতে তুলে দাও প্লিজ। না, আমি করবো না। নিখিল! শীতল, মিখেল দাঁড়া, বলছি, দাঁড়া, শীতল, দাঁড়া। শীতল, চোখ খোলো, শীতল। শি ইজ ডেড স্যার। তোমাদের জন্য আমার শীতল আমাকে ছেড়ে চলে গেল। ছাড়বো না আমি তোমাদের। তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তুমি। না তুমি অপরাধের রাস্তায় হাঁটতে, আর না তোমার পাপের শাস্তি তোমার স্ত্রীকে ভোগ করতে হতো। কাজের শাস্তি কে পাবে এটা ভবিষ্যৎ বলবে। ওর 5 বছরের শাস্তি তো এতদিন শেষ হয়ে গেছে, কিন্তু ওর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের আগুন হয়তো ওর মনের ভিতরে এখনো জ্বলছে। মানে কেতনবাবু আর মেহেনের পরে ওর টার্গেট এখন পুরবি আর তোমার ওপর। কারেক্ট। কিন্তু স্যার, ও এসব করছেটা কি করে? কারণ নজরে পড়ছে না কেন? এবার এই রহস্যের পর্দা তো মিখেলই তুলতে পারবে। ও তোমার আর আমার কোনো ক্ষতি করার আগে মিখেলকে আমাদের ধরতেই হবে। স্যার, স্যার কেতন বাবুর বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্টস গুলো পেয়েছিলাম, হ্যাঁ, ওটা কারোর সঙ্গে ম্যাচ হয়েছে? স্যার ওই ওয়াটার পাইপলাইনে যে কাজ করে সে নির্দোষ হলেও যে লোকটা ইন্টারনেটের কাজ করে সে খুব গোলমেলে। এই ইন্টারনেটের লোকটা কে? স্যার রমেন স্যার। স্যার স্যার পুরনো পাপি স্যার। এই তো 6 মাস আগে ও অথর রোড জেল থেকে ছাড়া পেয়েছে স্যার। আর্থার রোড জেল? ওই মিখেলকে তো ওই জেলেই রাখা হয়েছিল। তার মানে ওই জেলেই এই অপরাধের প্ল্যানিংটা করা হয়েছিল, মিখেল আর ওই রমন জোব মিলে নিয়ে। তুই নিশ্চয়ই আবার জেলে যেতে চাইবি না? না স্যার, আমার দ্বিতীয়বার জেলে পাঠাবেন না স্যার। যদি আজ আমি মিখেলকে না পাই তাহলে তোকে এখানেই পুঁতে দেবো। না স্যার, মিখেল আমার সাথে এখানেই দেখা করতো, এখানেই দেখা করতো। আমি সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। আমার মিখেলকে চাই, ব্যাস। হ্যাঁ স্যার, ওখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। হ্যাঁ শান্তি। কি? বাবা শরীর খারাপ করছে? কিন্তু এরকম হঠাৎ? আমি তো কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। কি হয়েছে? স্যার ওই বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওই শান্তি নার্স যে আমার বাবার দেখাশুনো করে, সেই ফোন করেছিল। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার। যাও, আর কোনো প্রয়োজন পড়লে ফোন করবে। কি হলো স্যার? ফ্রেডি, আমি এটা ভাবছি যে আমাদের এই সিআইডির কেরিয়ারে আমরা অনেকেই ক্লোজ রুম মার্ডার সমাধান করেছি, কিন্তু তাদের মধ্যে একটা কেসও এরকম ছিল না। হ্যাঁ স্যার, এর আগেও এরকম ঘর বন্ধ থাকার কেস এসেছিল। কোথাও না কোথাও তো গোপন রাস্তা খুঁজে পাওয়াই যেত খুনির আসার এবং যাওয়ার জন্য। হ্যাঁ, হয়তো
রুমের মধ্যে কোনো গুপ্ত পথ থাকে, না হলে রুমের মধ্যে কোনো রাস্তা বানানো হয় খুন করার জন্য। কিন্তু এখানে না তো কোনো গুপ্ত রাস্তা আছে, না রুমের মধ্যে কোনো গন্ডগোল করা হয়েছে, না। আর এই খুনি এমন যাকে দেখাই যাচ্ছে না। স্যার, আমার তো ভেবেই কিরকম মাথাটা ঘোরা শুরু হয়ে গেছে। খুনিকে দেখা যাচ্ছে না কেন? অনেক বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে হিরো একটা গ্যাজেট লাগিয়ে অদৃশ্য হয়ে যেত, কিন্তু ওটা তো সিনেমা ছিল না স্যার। হ্যাঁ, ওটা তো সিনেমা ছিল, কিন্তু এটা তো বাস্তব জীবন। স্যার, কি ভাবছেন আপনি? এটাই ভাবছি, এর মধ্যে কোন জিনিসটা আমি বুঝতে পারছি না। ও মাই গড, তার মানে এই ব্যাপার। অনেকদিন ধরেই আমাদের চারজনকে ফলো করছিল, আর তুই ওকে হেল্প করছিলি এই সমস্ত কাজে। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এই ওয়ালপেপার, ফার্নিচার, এসবের ছবি কেন নিয়েছিলি? হ্যাঁ, ওই মিখেল যেমন যেমন বলেছিল আমি সেরকমই ছবি নিয়েছিলাম স্যার। ব্যাস, আমি শুধু জানতাম না এই ছবিগুলো নিয়েও কি করবে স্যার। তাহলে কি এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে খুনের রহস্য? এতদিন পরেও তুমি আমার গলার আওয়াজ ভুলোনি। এমনিতে আমি জানতাম যে তুমি আমার বাড়ি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। ইন্টেলিজেন্ট তুমি, কিন্তু সরি, তোমাকে স্বাগত জানাতে আমি বাড়িতে ছিলাম না। তোকে স্বাগত তো জানাবে সিআইডি, যখন আমরা তোকে আরেকবার ধরে জেলে নিয়ে যাব। জেল তো আমি তখন যাব না যখন তোমাদের নজরে আমি আসব। তার আগে এই ধাঁধাটা তো সমাধান করো যে আমি তোমাদের এমনিতে নজরে কেন আসছি না। কি হলো, কি ভাবনায় পড়ে গেলে? হ্যাঁ, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু এতটাও ইন্টেলিজেন্ট নও যে এই কেসটাকে সমাধান করো। কেসটা তো তোমার আর পুরবীর মৃত্যু দিয়েই শেষ হবে। মিখেল, রাগ নয় অভিজিৎ বাবু, রাগ করে কেন নিজের বিপি বাড়াচ্ছ? চলো একটা ছোট্ট তোমায় হিন্ট দিয়ে দিই। আমায় তুমি সেখানেই দেখতে পাবে যেখানে এই গল্পের শুরু হয়েছিল।
যেখানে শীতলকে তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। পুরবি মারা যাওয়ার আগে তো নিশ্চয়ই পৌঁছাতে পারবে। মিখেল মিখেল হ্যালো পঙ্কজ, তুমি এক্ষুনি পুরবীকে ফোন করো, ওকে বলো বাড়িতে থাকতে, বাইরে বের না হতে। ও কি হলো স্যার? আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে জানা যাবে যে খুনি এগুলো কিভাবে করলো। কিভাবে? আশ্চর্য তো, বাবা তো পুরোপুরি সুস্থ আছে, তাহলে তাহলে শান্তি ফোন করে আমাকে ডাকলো কেন? আর নিজেও তো বাড়িতে নেই। ফোন করলাম, ফোনটাও ধরছে না। স্যার এই পুরবি তো ফোনই তুলছে না। কি ফোন তুলছে না? কোনো প্রবলেম নেই তো? স্যার মিখেল ওর কাছে পৌঁছে যায়নি তো? হতে পারে ওই যে ফোনটা এসেছিল ওর বাড়ি থেকে ওর বাবার শরীর খারাপের ব্যাপারে, হতে পারে ফোনটা মিখেলই করেছিল। স্যার পুরবির কিছু হবে না তো? আশা করছি আমরা সময় মতো পৌঁছে যাব। যদি পুরবীর কিছু হয় তাহলে না, এসে গেছি। এটা সেই জায়গা যেখানে মিখেলের ওয়াইফ মারা গিয়েছিল। ওই দিকটা দেখো। স্যার হ্যাঁ পঙ্কজ, জানি না স্যার কে গুলি চালালো। রবিকে পেলে? পুরবি ওখানে স্যার। ও নো, পঙ্কজ অ্যালার্ট থাকবে, আমাকে কভার করো, আমি যাচ্ছি পুরবীর কাছে। ভয় পেও না অভিজিৎ, এখনো ও মরেনি। কিন্তু যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার আঙুল ট্রিগারের ওপর আছে, আর গলিটা তো তোমার থেকে তাড়াতাড়ি পৌঁছবে। মিখেল, গুলি চালিও না। দেখো, তুমি প্রতিশোধ নিতে চাও তো? দেখো আমি এসে গেছি, তুমি পুরবীকে যেতে দাও। খবরদার, কোনো চালাকি নয় অভিজিৎ, কারণ তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় ভালো করে দেখতে পাবো। অভিজিৎ, আমার কথা মন দিয়ে শোনো, তুমি একদম রিঅ্যাক্ট করবে না। তুমি এই মিখেলকে দেখতে পাবে না। তুমি আর কেতনবাবু, ওকে কেতনবাবু স্টাডি রুমে দেখতে পাওনি।
মাহান ওকে আর্ট ওয়্যার হাউসে দেখতে পাইনি, পূরবী নিজে ওকে ওর ঘরে দেখতে পাইনি। কেন? কারণ ওকে দেখা সম্ভব নয়। ও যেখানে যেখানে অন্যায় করে সেখানকার কোণে কোণে ও লুকিয়ে পড়ে। ওই রুমে, ওই ডেকোরেশনে ও এমন ভাবে লুকিয়ে পড়ে কেউ বলতেই পারবে না যে ও আর্ট পিস না একজন মানুষ। কেতনবাবুর রুমে ও ও ওয়ালপেপার হয়ে গেছিল, ওয়ালপেপার। আর মেহানের ওই ওয়্যার হাউসে ও ও পোর্ট্রেট হয়ে গেছিল। এটা আমি তখনই বুঝতে পারলাম যখন ওয়্যার হাউসের ক্রাইম সিনের ফটোগুলো আমি দেখলাম। তখনই আমার নজর ওই পোর্ট্রেটের আঙুলের উপর গেছিল। ও পোর্ট্রেট ছিল না, ওই মিখেল ছিল, মিখেল। ওকে দয়া, পঙ্কজ সাবধানে, পঙ্কজ সাবধানে, জঙ্গলে লুকিয়ে আছে। পঙ্কজ, তুমি এখানেই থাকো, পূরবীর দিকে নজর রাখবে। মিখেল, আমরা কিছুই করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে তুমি পূরবীকে ছেড়ে দাও প্লিজ। দেখো, এসব করে আর কোনো লাভ নেই। আমি এখানে এসে গেছি, তুমি তুমি বলো কোথায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। বাস, আগে এগোবে না অভিজিৎ, আমার সাথে গেম খেলা বন্ধ করো। ঠিক আছে, ঠিক আছে, গুলি চালিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তুমি তুমি কি চাও মিখেল? যা কিছু হয়েছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু এসব করে তুমি কি পাবে? হ্যাঁ, আমার শীতলকে তুই আমার থেকে নিয়েছিলি, আমি তোকে ছাড়বো না। আমার শীতলকে দূরে করেছিলি। রবি, তুমি ঠিক আছো তো? তোর আসল জায়গা জেলে, আর এইবার তুই বাইরে আসবি না।
সোজা ফাঁসিতে ঝুলবে। আমার বউয়ের জ্বলন্ত চিতা দেখে আমি শপথ নিয়েছিলাম যে যতক্ষণ না তোমাদের চারজনকে আমি শ্মশানে পাঠাবো, না বেঁচে থাকবো না মরবো। দুজন তো গেল, এখন তোমরা দুজন বেঁচে। তোমাদের আইনকে বলো যেন শক্ত থেকে শক্ত জেল বানাই, কারণ এবার কোনো জেলই তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, চলো নিয়ে যাও একে। চল চল। আসবো।